নিহিলার আজ খুব ভোরেই ঘুম ভেঙেছে। এই বাড়িতে কেউ এত তাড়াতাড়ি ওঠে না। নিহিলা ফাঁস ফিরে আবারও ঘুমানোর ব্যর্থ চেষ্টা করলো। এখন আর ঘুম আসবে না জানে, তাই সে ওড়নাটা নিয়ে খাট ছেড়ে উঠে দাঁড়ালো। অনেকদিন মন প্রাণ খুলে বাতাস নেওয়া হয় না ভেবে সে রুম থেকে বেরিয়ে এলো। সিঁড়ি দিয়ে নামতে যাবে তখনই মনে হলো রাহান ভাইয়ের রুমের দরজা খোলা, হালকা বেড়ানো। নিহিলার ইচ্ছে হলো রাহান ভাইয়ের সাথে লাগোয়া বারান্দায় গিয়ে দাঁড়াতে, কিন্তু সেই প্রথমের ঘটনার পরে আর যায়নি। যদিও এখন রাহান ভাই কোমল হয়েছেন, তবুও নিহিলার আত্মসম্মানে বাধা দিল। মানুষটা হাজার কোমল হলেও গম্ভীর হয়ে রয়ে গেছে। নিহিলা দরজা খুলে নিচের বিশাল বাগানে চলে এলো। পায়ের জুতা একদিকে রেখে সে খালি পায়ে সবুজ ঘাসের উপর হাঁটা ধরল। এই বিশাল বাগানে কেউ সচরাচর আসে না বলতে নিহিলা কাউকে দেখেইনি। হয়তো ফুফি আসে, তবে নিহিলা ছিল না বলে দেখতে পায়নি। ঘাসের উপর ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণাগুলো নিহিলার পায়ে লাগতেই অনুভূতিতে চোখ বন্ধ হয়ে নিল। এই অনুভূতি অনেক সুখের। পায়ে ঘাসের শিশিরগুলো ফলে শিশির অনুভূতিও অনুভব হচ্ছে। কতগুলো দিন এমন করে খালি পায়ে হাঁটা হয়নি। নিহিলা হালকা নীল আকাশের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। তার ভীষণ সুখ সুখ অনুভূত হচ্ছে। ভোরের হালকা হালকা বাতাস হচ্ছে। বাগানে অনেক ফুল ফুটে আছে। বাতাসের সাথে সেগুলোর মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে। নিহিলার ঠান্ডা অনুভূতি হলো। সে ওড়নাটা দুহাতে ভালোভাবে গায়ের সাথে জড়িয়ে নিল। এখন নিজেকে কেন জানি মুক্ত পাখির মতো মনে হচ্ছে। নিহিলা চারিদিকে তাকিয়ে নিজের মতো করে বাগান দেখবে ভেবে পা বাড়ালো। সামনে কাটা, সাবধানে পা বাড়া। নীলা চোখ খুলে ফেললো, চমকে আশেপাশে তাকালো। রাহান ভাইয়ের কণ্ঠস্বর না? তবে কই, আশেপাশে তো দেখা যাচ্ছে না। নিজে ভুল শুনেছে ভেবে সামনে তাকাতেই দেখলো সত্যি সত্যি একটা গোলাপের ডাল পড়ে আছে, যেটা অনেক পরিমাণ কাঁটাযুক্ত। সামনে পা বাড়ালে আসলেই অনেক ক্ষত হতো। নিহিলা ডালটে হাত দিয়ে তুলে নিল। কি মনে করে উপরে তাকাতেই দেখলো রাহান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। নীলা মনে মনে খুশি হলো। মানুষটা আসলে নিজেকে যেমন উপস্থাপন করে তেমনটা মোটেও না। নীলা হেসে ধন্যবাদ দিতে যাবে তখনই রাহান ব্যালকনি প্রস্থান করলো। প্রতিবারের মতো নিহিলা আবারও বিড়বিড় করে বলে উঠল, মানুষটা এমন অদ্ভুত কেন? নিহিলা ঘাসের ওপর বসে পড়ল। দেখতে দেখতে মাঝে অনেকগুলো মাস কাটিয়ে দিয়েছে সে। অদ্ভুত হলে এটাই সত্যি যে এখন আর একটুও কষ্ট হয় না নিহিলার। একদম নিজের মতো করেই থাকছে। একটা উৎফুল্ল কাজ করে যে সাফাত ভাইয়ের প্রতি এখন আর সে আগের অনুভূতি হয়তো নেই। মানুষটা মাঝে মাঝে মনে পড়লেও নিহিলা নিজেকে বেশ সংযত করে নিতে পারে। ইদানিং এখন আর মনে পড়ে না, অত খারাপ লাগে না। উল্টো এখন এই মানুষগুলোই তার আপন মনে হয়। আর মাত্র কয়েক মাস আছে, এরপরই তার দেশে ফিরে যেতে হবে। একদিকে খুশি লাগছে এই ভেবে যে মা, বড় বাবা, রিহি এদের সাথে অনেক দিন পরে মিলবে, কিন্তু আরেকদিকে এই পরিবারের জন্য খারাপ লাগছে। সে তো থাকতে পারবে না। মায়া জন্মে গেছে। ঘরের প্রতিটা মানুষ তাকে অনেক যত্ন করে। ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সবাই তার ছোটোখাটো বিষয়ে খেয়াল রাখে। এই তো যেমন এই গম্ভীর মানুষটা তাকে সামান্য কাটার রাস থেকে বাঁচিয়ে দিল, অথচ এমন কিছু সে অন্যদের থেকে আশা করলো এই মানুষটার কাছ থেকে কোনো দিন করেনি। পরক্ষণে কি যেন মনে হতে নিহিলা ভাবনাটা সরিয়ে দেওয়ার চেষ্টা করলে। এতে তো ভাবার কি আছে? হয়তো মানুষটা ব্যালকনিতে দাঁড়িয়েছিল, কাটা দেখেছে বিদায় বলেছে। সে একই জায়গায় নিহিলা নিজে থাকলেও বলতো, তবুও বাঁচিয়েছে তো। সেই পরিবারের সবার মায়া কিভাবে ছুটাবে ভাবতে পারছে না। আরও কয়েকটা দিন কেটে গেল। শফিক আহমেদ নাস্তা শেষ করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রাহানও নাস্তা শেষ করে উঠে দাঁড়ালো। ট্রাউজার পরিহিত অবস্থায় রুমে না গিয়ে সদর দরজার দিকে অগ্রসর হতে দেখে রিনা আহমেদ ডাক দিলেন, রাহান বাবা কই যাচ্ছিস? বাগানে একটু হাঁটবো বলে রাহান বেরিয়ে গেল। বড় ভাইয়ের কথা শুনে অরিনা রাহান অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকালো। তাদের ভাই হয়তো বদলে যাচ্ছে, কারণ আজ পর্যন্ত রাহান কোনো দিন বাগানে হাঁটাহাঁটি করেন। রাহান অবসর সময়টা রুমে কাটিয়ে দিত, কিন্তু ইদানিং বাগানে হাঁটাহাঁটি করে। আহান ব্রু কুচকালো। কি ব্যাপার মা? রাহান ব্রোয়ের ইদানিং কর্মকাণ্ড তোমাকে ভাবাচ্ছে না? ছেলের কথা শুনে রিনা আহমেদ তাকালেন। বোঝাই যাচ্ছে তিনিও রাহানের যাওয়ার দিকে তাকিয়ে এটাই ভাবছিলেন, কিন্তু আহানকে প্রশ্রয় দেওয়া যাবে না। তিনি টেবিল থেকে নাস্তার প্লেটগুলো নিয়ে রান্নাঘরে যেতে যেতে বললেন, সবসময় একই থাকা লাগবে নাকি? সামনে বিয়েও দেওয়া লাগবে, তখনও কি এমন থাকতে পারবে নাকি? মায়ের কথা শুনে আহানরের নিহিলার দিকে তাকিয়ে হাসল। নিহিলা নিজের মতো করেই নাস্তা খাচ্ছে। মনে হচ্ছে এই মুহূর্তে খাবার ছাড়া বাইরের আর কোনো জিনিসের প্রতি তার আগ্রহ নেই।
অরিন আহান দুজনেই খুশি হলো। ভাই অন্তত একটু হলেও নিজের রুম ছেড়ে বের হতে শুরু করেছে। তার এই বদলে যাওয়া মানে গম্ভীর খোলস ছেড়ে আস্তে আস্তে বের হওয়া। কিছুক্ষণ পরে রাহানকে ফিরে আসতে দেখে ওরা গল্প বন্ধ করলো। তাকে খালি পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ঢুকতে দেখে অরিন আহান এগিয়ে গেল। কি হয়েছে ভাইয়া, খালি পায়ে কেন? অরিন বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করতে রাহান হাত উঁচিয়ে থামালো। সে নিজেকে শান্ত করে গম্ভীর কণ্ঠে, কিছু না বলে পাশ কাটিয়ে রুমে যেতে নিচ্ছিল, কিন্তু নিহিলা পথ আটকে দিল। সে বেশ বুঝতে পারছে যে মানুষটা কষ্ট হচ্ছে, কিন্তু নিজের গম্ভীরশালী ভাবের জন্য বলতে পারছে না। নিহিলা রাহানের পায়ের কাছে বসে পড়তে রাহান 2 কদম পিছিয়ে গেল। সে আর একটু এগিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। সে পায়ে হাত দিতে রাহান পা পিছিয়ে নিল। একটু দাঁড়ান বলে নিহিলা গভীর চোখে পর্যবেক্ষণ করতে নিল। সে বেশ বুঝতে পারছে কোনো কাটা টাইপ কিছু একটা পায়ে আঙ্গুলে ঢুকেছে। এভাবে চলে গেলে ক্ষত ভেতরে ভেতরে আরও বাড়বে। কাটাটা ফেলা লাগবে, নয়তো ক্ষতি স্থানে বাড়াবাড়ি রকমের কষ্ট হবে। ছোটবেলা থেকে সে অনেক জায়গায় দৌড়ঝাঁপ করতে বিতায় এসব সম্পর্কে অবগত। ছাড়াও, একটু পরিষ্কার করে নিলেই হবে বলে রাহান যেতে নিলে নিহিলা আবারও আটকে দিল। পরিষ্কার করলে হবে না, এখানে কাটা আছে, ওটা তুলতে হবে, না হয় ব্যথা বাড়বে। নিহিলার কথায় রাহান চুপ রইল। তুমি কাটাও তুলতে পারো? আহান অবাক হয়ে জিজ্ঞাসা করতে নিহিলা জবাব দিল, ছোটবেলায় কত লাফাতাম। প্রথম দিকে এমন কাটা ফুটলে কেঁদে কেঁদে মাকে বলতাম। মা প্রথমে ধমক দিত, কিন্তু পরে নিজেই তুলে নিত। এরপরে পরে কাটা ফুটলে মাকে আর এসে বলতাম না, নিজেই তুলে নিতাম। কারণ ভাবতাম যতদিন এরকম দৌড়ঝাঁপ করবো ততদিন এরকম আহত হব, তাই নিজে তুলে নেওয়া ভালো। এভাবে অভ্যাস হয়ে গিয়েছিল। তুই কিভাবে বুঝিস যে এখানে কাটা আছে? অরণ্যের কথা শুনে নিহিলা তাকালো। ওনার হাঁটার ধরন দেখে বুঝেছি যে প্রতি কদমে কদমে উনি এক জায়গায় সুচালো টাইম ব্যথা অনুভব করছেন। নিহিলার কথা শুনে আহান আর অরিন দুজনের দিকে তাকিয়ে মুখ টিপে হাসল। অরিন বলে উঠল, বাবা, তুই ভাইকে এত গভীরভাবে পর্যবেক্ষণ করেছিস? অরিনের কথা শুনে আহান ভাবুক কণ্ঠে বলে উঠল, আসলেই কই, আমি হাঁটলে তো অত পর্যবেক্ষণ করো না। আহান অরিন রাহানের কণ্ঠস্বর পেতে তারা চুপ হয়ে গেল। তারা তো ভুলেই বসেছিল যে এখানে তাদের ভাই দাঁড়িয়ে আছে। নিহিলা খুব সন্তর্পণে কাঁটাটা বেরিয়ে আনলো। কাঁটা বেরিয়ে আনতে রক্ত চলে আসলো। নিহিলা অরিনকে টিস্যু আনতে পাঠালে রাহান পকেট থেকে সেই সাদা নীল মিশ্রণ রুমালটা বের করে সেই জায়গা থেকে রক্ত মুছে নিল। নিহিলা রুমালটির দিকে তাকালো। নিহিলা তাকানো রাহান বুঝতে পেরে রুমালটা আবারও পকেটে রেখে দিকে পা বাড়ালো। নিহিলা উঠে দাঁড়ালো। দেখেছ, তোমাদের ভাই একটু কৃতজ্ঞতা জ্ঞাপনও করলো না। কি জানি, হয়তো পরে এর চেয়ে বেশি কিছু করে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে বলে আহানরির একজন আরেকজনের সাথে মিলিয়ে হাসতে লাগলো। নিহিলা ব্রুকুসকে তাকাতেই চুপ হয়ে গেল। সাফাতকে আমান শেখ তলব করেছেন। রিহি এসে তা জানাতে সাফাত রুম থেকে বেরিয়ে গেল। মিলি এতক্ষণ নিজের মতো করে মোবাইল দেখছিল, কিন্তু রিহির কথা শুনে মনে হলো অনেক জরুরি কিছু জানাবেন, তাই সেও সাফাতের পিছু নিল। সাফাত দাঁড়িয়ে আছে। সে ভাবছে কি বলতে পারে তার বাবা। রাতে তো সবাইকে একসাথে এভাবে ডাকে না। ব্যবসা সংক্রান্ত কোনো কথা থাকলে এভাবে পরিবারের সবাইকে রাখে না। তাহলে কি পারিবারিক কিছুই জানাবেন বাবা? আমান শেখ মাথা নিচু করে বসেছিল। সাফাত একটু এগিয়ে ডাকতে তিনি চোখ তুলে তাকালেন। ডেকেছ যে, তোর বউ কই? আমান শেখ এদিকে ওদিক তাকাতেই সিঁড়ির কাছে মিলিকে দাঁড়িয়ে থাকতে দেখে মলিন হাসলো। এদিকে আসো মা। ওখানে কেন দাঁড়িয়ে আছো? মিলিকে নিয়ে বাবার এমন আধিক্যতা সাফাতের সহ্য হলো না। মেয়েটাকে সে এখন সহ্য করতে পারে না। পরিবারকে আগবাড়িয়ে কিছু বলতেও পারছে না, কারণ অন্তত কারো কয়েক মাস সহ্য করা লাগবে, নয়তো পরিবারে তার জায়গাটা সে একেবারের জন্য হারাবে। না পারছে এদিকে যেতে, না পারছে ওইদিকে যেতে। সাফাত, জি বাবা। সাফাত এগিয়ে এলো। আমান শেখকে আজ এলোমেলো লাগছে। লাগবেই বা না কেন? একটা মাত্র ছেলের সম্পর্কে এমন সিদ্ধান্ত নিতে তার গা কাঁপছে, কিন্তু ছেলেরও একটা নিজস্ব পরিবার আছে, তাই না চাইতেও এই সিদ্ধান্তটা নিতে হলো। তুমি তোমার বউকে নিয়ে ঢাকায় চলে যাও, ওখানে আলাদা করে সংসার করো। সাফাত থমকালো, তার দৃষ্টি এলোমেলো। বাবা কি বলছে এসব? সাফাত, বাবা এসবের মানে কি? আমি তোমাদের ছাড়া থাকার কথা কোনোদিন মাথায়ও আনিনি বলে আবারও অনুনয়ের সুরে বলে উঠল, বাবা এমন করো না প্লিজ। আমি তো করছি না, চেয়েছিলাম আমার ছেলের সহ একসাথে থাকবে,
কিন্তু তুই বিয়ে করেছিস, এখন আমাদের সে ওই পরিবারটা তোর উপরে থাকবে। বলেই তিনি মিলির দিকে তাকালো। তুমি এটাই চাচ্ছ তো? মিলি তাকালো। এই বৃদ্ধ কেমনে তার পরিকল্পনা বুঝে নিল। পরক্ষণে মিলির ভাবনা আসলো, যা হয়েছে ঠিকই হয়েছে, এখন এত কিছু ভাবতে হবে না, তার পরিকল্পনাটা তো পূর্ণ হচ্ছে। বাবা, ওর সাহতে কি এসে যায়? সাফাত, বিয়ে তুমি করেছো, সেই অনুযায়ী মেয়েটা সব কিছুতে খেয়াল রাখার দায়িত্ব তোমার। তোমার স্ত্রী তো আমাদের থেকে আলাদা হতেই চাচ্ছে। বাবা, ভুল আমি করে ফেলেছি। এটা যদি করো তবে এটা আমার সর্বোচ্চ শাস্তি হবে। তোমার স্ত্রী তো তাই চায়, আমি তো চাই না। আমি তোমাদের সাথে পরিবারের সাথে মিলে থাকতে চাই। বিয়ের আগে তো পরিবারের কথা ভাবনি, তবে এখন আর ভুলেও লাভ নেই। যখন ভাবনি, এখন ভাবার দরকার নেই বলে এমন শেখ বসা থেকে উঠে সিঁড়ির কাছে এগিয়ে যেতে গিয়ে থেমে গেলেন। তিনি সামনের দিকে তাকিয়ে সাফাতের উদ্দেশ্যে বলল, তোমরা চাইলে কালই রওনা দিতে পারো। ভেবো না বের করে দিচ্ছে। তুমি এই বাড়ির একমাত্র ছেলে, তোমার জন্য দরজা সবসময় খোলা। বলে এমন সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলে কেউ ভালোভাবে খেয়াল করলে দেখতো আমার শেখের চোখেও পানি টলমল করছে। তার একমাত্র ছেলে তার কাছে আর থাকবে না, এটা সে গুণাক্ষরেও কোনো দিন ভাবেনি, কিন্তু আজ হতে চলেছে। হয়তো আজকে ছেলে যেতে চাচ্ছে না, কিন্তু বছর ঘুরতে সে ছেলে আর এখানে আসতে চাইবে না। এটা ভাবতে আমান শেখের মতো শক্ত মানুষের মন নরম হয়ে যাচ্ছে, না চাইতেও তার একমাত্র ছেলেকে হারাতে হচ্ছে। পরের দিন ভার্সিটিতে নিহিলা গেল। অরিনের ঝড় যায়নি। পরীক্ষার আগে সবসময় ক্লাসে উপস্থিত হওয়া লাগে, তাই বাধ্য হয়ে নিহিলা ভার্সিটিতে এসেছে। ক্লাস শেষ করে রাস্তায় দাঁড়ালো। ভাগ্য খারাপ, আজকেই হলো। সন্ধ্যা ঘনিয়ে আসছে, কিন্তু কোনো সুবিধা মতো গাড়ি পাচ্ছে না। নিহিলার অস্থির লাগছে। গাড়িতে ওঠো। কণ্ঠস্বর ফেথে নিহিলা মাথা তুলে তাকালো। রাহানের গাড়ি। এই মানুষটা তার সব অস্বস্তির সময় কোত্থেকে এসে হাজির হয়ে যায় সে ভেবে উঠতে পায় না। নিহিলা গাড়িতে উঠে বসতে রাহান গাড়ি ছেড়ে দিল। সামনেই একটা কফি শপ পড়ায় রাহান গাড়ি থামালো। গাড়ি একপাশে রেখে রাহান নিহিলার দিকে তাকাতে সেও তাকালো। নিহিলা কফি শপটির নাম পড়ে রাহানের দিকে তাকালো। আমি তো কফি খাবো বলিনি, তোমাকে কে খেতে বলেছে? তো থামালেন যে? নিহিলার কথা শুনে রাহান ব্রু কুঁচকে তাকালো। তোমার জন্য তো থামাইনি, আমার ইচ্ছে করেছে তাই থামিয়েছি। মানুষটার এমন সরাসরি জবাবে নিহিলার অপমান বোধ হলো। সে বোকা বোকা প্রশ্ন করেছে তাই বলে এভাবে জবাব দিল। রাহান গাড়ি থেকে নেমে নিহিলার দিকে তাকে নিহিলা চোখ ফিরিয়ে নিল। চোখ ফিরিয়ে নিচ্ছ যে? এখানে তো শুভ দৃষ্টি করছি না, তুমি যাবে কিনা সেজন্যই তাকিয়েছি। রাহানের এমন কথা দ্বিতীয়বারের মতো নিহিলার অপমান বোধ হলো। কি আশ্চর্য, এভাবে কথা বলার কি আছে? আমি যাব না। নিহিলা ফিরে গেল। সে ভেবেছিল রাহান হয়তো ডাকবে, কিন্তু সে নিহিলার জবাবের কোনো পরোয়া না করে গাড়ির চাবি নিয়ে নিল। ঠিক আছে। রাহানকে এগিয়ে যেতে দেখে নিহিলা পিছু নিল। এভাবে একা গাড়িতে সে বসে থাকবে? নিহিলা রাহানের পিছু পিছু হেঁটে কফি শপে ঢুকলো। রাহান দেখেও কিছু বলল না। রাহান গিয়ে কফির অর্ডার দিতে কিছু সময় পরে কফি চলে আসলো। নিহিলা আর চোখে রাহানের দিকে তাকালো। মানুষটা কফি খেতে খেতে মোবাইলে কি জানি দেখছে। তা দেখে নিহিলা মনে মনে গালি দিল। একটা মানুষ তার সামনে জীবন্ত বসে আছে, তার সাথে একটু কথা বলবে তা না করে মানুষটা নিজের মতো আছে। আমাকে না দেখে কফি শেষ করো, উঠবো এখন। নিহিলা চোখ ফিরিয়ে নিল। এইবার তার নিজেকেই ধরে গালি দিতে ইচ্ছে করছে। আজকে কি হয়েছে জানি, একদিকে এত সব অপমান নিহিলা নিতে পারছে না। হে রাহান। নিহিলা তাকালো। একটি মেয়ে এসে রাহানের পাশে দাঁড়ালো। সে ব্রু কুঁচকে পর্যবেক্ষণ করে নিল। ওয়েস্টার্ন ড্রেস পরিহিত এক মেয়ে। মেয়েটির কথাবার্তার ধরনে বোঝা যাচ্ছে রাহানের অনেক পরিচিত। মেয়েটির এমন উৎফুল্ল সম্বোধনে নিহিলা রাহানের দিকে তাকালো। রাহানের মুখভঙ্গি বোঝা যাচ্ছে না। ব্রু কুঁচকে মেয়েটির দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। নিহিলা মনে মনে ভাবলো সে হয়তো এখানে আছে, তাই রাহান বিরক্ত হয়েছে। এমন দুজনকে পরিচিতের মাঝে নিহিলা থাকতে ইচ্ছে করলো না। তার হয়তো কথাগুলো অস্বস্তি হবে ভেবে নিহিলার টেবিল ছেড়ে উঠে গেল। নিহিলার এমন করে উঠে সরে যাওয়াতে রাহান দেখেও কিছু বলল না। তা দেখে নিহিলার মনে মনে খারাপ লাগা কাজ করলো। আসলেই তো সে তো আগাছার মতো ওখানে বসেছিল। নিহিলা একটু সরে রেলিং ধরে নদীর দিকে দৃষ্টি দিল। এই কফি শপটি নদীর পাশে, মাঝে মাঝে হালকা বাতাস, পরিবেশটা অনেক সুন্দর। এজন্যই বোধ হয় অনেক মানুষের আনাগোনা। আচ্ছা রাহান ভাই সবসময় নদী টাইপ জায়গায় কেন যায়? মানুষটা কি নদী পছন্দ? নিহিলা ভাবনাটা সরিয়ে দিল। ওই মানুষটার কথা সে কেন ভাবছে যে প্রতি পদে পদে তাকে অপমান করতে এক চুল পরিমাণও ছাড়ে না? তার কথা কেন ভাববে? আজকের পরে থেকে মানুষটার কথা তার মাথায় আনা দরকার নেই। এভাবে এত উৎফুল্ল হয়ে বা কেন সম্বোধন করলো? হয়তো রাহান ভাইয়ের
অতীব কাছের, নয়তো নিহিলাকে উঠে যেতে দেখেও কেন আটকাল? নিহিলা ভেবেছিল মানুষটা বলবে তুমি উঠছো কেন, বসো, কিন্তু বলেনি। আচ্ছা, মেয়েটা কি রাহান ভাইয়ের কাছের কেউ? আচ্ছা, তার থেকেও কি কাছের? পরক্ষণে নিহিলা থমকালো। সি সি, সে এসব কেন ভাবছে? নিহিলা তো কয়েকদিনের অচেনা আত্মীয়, তার সাথে এসবের তুলনা সে করছে? নিহিলা তো অনেক নিচের, কোথায় আকাশ আর কোথায় পাতাল। রাহান কফিটা হাত থেকে টেবিলের উপর রাখলো, অদূরে নদীর দিকে দৃষ্টি নিবদ্ধ। নিহিলার দিকে এক পলক তাকালো। নিহিলার দিকে দৃষ্টি আবদ্ধ রেখে মেয়েটির উদ্দেশ্যে বলে উঠল, কিছু বলার আছে? মেয়েটি এতক্ষণ রাহানের মুখের দিকে তাকিয়েছিল। সে ভেবেছিল রাহান তাকে ফর্মালিটি রক্ষার জন্য হলেও বসতে বলল, কিন্তু না। সামনের সিটের মেয়েটা উঠে যাওয়ার পরেও রাহান তাকে বসতে বলল না, অথচ ওই মেয়েটা সরে গেছে। রাহানের আবারও ভ্রু কুঁচকাল। তা দেখে মেয়েটি বোকা বোকা হাসলো। না, অফিসের ছেনা, তাই ভাবলাম। অফিসার বাইরে গুলিয়ে ফেলেছেন আপনি। কাজের জায়গা আর বাইরের জায়গা আলাদা। আমি আলাদা জায়গা রাখতেই পছন্দ করি। দুই জায়গার সংমিশ্রণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। মেয়েটি অপমানবাদ করলো। এই একটা মানুষ নিজের মতো আকর্ষণ করার জন্য কত কিছুই না করলো, অথচ এতদিন অফিসের সব ছেলেরা তার হাতের মুঠে আসলেও যার জন্য এত কিছু সেই ফিরে তাকালো না। মেয়েটি ভাবলো, আচ্ছা, মানুষটার মতো সুন্দর বিকল্প অনেক আছে। হয়তো সবাই তার প্রতি আকর্ষণ হয়েছিল, কিন্তু এই মানুষটার আচার আচরণ ভিন্ন। তার দিকে অফিসের প্রায় মানুষ তাকাতে বাধ্য হয়েছে, কিন্তু এই মানুষ ছাড়া। তাই বোধ হয় মনের জেদ চেপে গিয়েছে। মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখে রাহান এক কর্মচারীকে ডাক দিল। রাহান মেয়েটিকে সামনের সিটে বসতে বলে জিজ্ঞেস করলো, কী নেবেন? মেয়েটি খুশি হয়ে গেল। সে তো এটাই চাচ্ছিল। ভীষণ আগ্রহের সহিত উত্তর দিল, কফি খাবে। রাহান কর্মচারীকে বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এ কি, কই যাচ্ছেন? একবারই এসেছেন যখন, ভদ্রতা হিসেবে কফি অর্ডার দিয়েছি, খেয়ে যাবেন। বলে মেয়েটি ওভাবে ভাবনার ধ্যানে রেখে রাহানে গিয়ে একদম রিলিংয়ের পাশে নিহিলার কাছে আরেকটা চেয়ারে বসে পড়ল। নিহিলা এগিয়ে এসে বসতে রাহান কফির কাপে চুমুক দিতে দিতে সামনের দিকে দৃষ্টি রেখে প্রশ্নবোধক কণ্ঠে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? কিছুই না, স্পেস করে দেওয়ার প্রয়োজন মনে হয়েছে বিদে চলে গিয়েছে। রাহান জবাব না দিয়ে মোবাইলের স্ক্রিনে দৃষ্টি দিল। নিহিলা তাকালো। আপনি তো ঠিকই অন্যদের মতো। তাহলে অরিনা এত এমন কেন বলে? কেমন বলে? এই যে অন্যদের চেয়ে আলাদা, গম্ভীর, এটা ওদের ভাবনা। ওদের ভাবতে বাধ্য করেন। নিজেকে এমন করে উপস্থাপন করে কি আছে? আর কি বলে? রাহান স্বাভাবিক ভঙ্গিতে কফির কাপে চুমুক দিতে দিতে জিজ্ঞেস করলো, সেটা ওদের সাথে মিশলেই জানতে পারতেন। আমার থেকে কেন জানতে চাচ্ছেন? কথা যে তুলেছে তার থেকে জানতে চাইলাম। নিহিলা দৃষ্টি ফিরিয়ে নিল। সে পাশে বহমান শান্ত নদীটির দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। এই যে অন্যদের থেকে আলাদা, মেয়েদের সাথে কথা বলেন না, আকর্ষণ নেই, চাইলে দেখিয়ে দিতে পারি আকর্ষণ আছে কি নেই। বলতে নিহিলা স্তব্ধ দৃষ্টিতে রায়হানের দিকে তাকালো। তার ভাবনাতে আসেনি এই মানুষটা এমন কথা বলবে। সে তো এই মানুষটাকে নাড়িয়ে দেওয়ার জন্য কথাগুলো বলেছিল। নীলা দৃষ্টি ফিরিয়ে নিল এবং গম্ভীর মুখে, আপনার এমন কথা মানায় না। কেমন কথা? নীলা বিরক্ত হওয়ার ভান করে উঠে দাঁড়ালো। সে ভেবেছিল তার উঠে যাওয়া তো রাহানও উঠে দাঁড়াবে, কিন্তু না, ছেলেটা ঠিকই নিজের মতো করে কফির কাপে চুমুক দিচ্ছে। আশ্চর্য, বাসায় যাবেন না? তোমাকে কি আটকে রেখেছে? নিহিলা না করতে আবারও সামনে বরাবর জায়গায় বসে পড়ল। আজকের এই মানুষটা আর এতদিনের মানুষটা সে গুলিয়ে ফেলছে। কফি শেষ করে রাহান উঠে দাঁড়ালো। নিহিলা নিজের আত্মসম্মান নিয়ে বসে রইল। আগেরবার সে উঠার পরেও মানুষটা নিজের মতো করে ছিল, তাহলে এবার সে উঠবে না। নিহিলা তাকিয়ে আছে। রাহান এগিয়ে গেল। মানুষটা তাকে ডাকলো না। নিহিলা আশেপাশে তাকালো না। এখন এত ইগো নিয়ে থাকতে পারবে না। কোনো সময় অঘটন ঘটে যায়। নিহিলা পিছু গাড়িতে উঠে পড়লো। রাতে খাবার খেয়ে রুমে আসতে রিহি একটু পর রুমে ঢুকলো। নিহিলা ভ্রু কুঁচকালো। কি ব্যাপার রিহি, ঘুমাবি না? রিহি কাছুমাছু ভঙ্গি দিয়ে তাকালো। আজ আমি আমার রুমে থাকবো। কেন? কি ব্যাপার বলতো? আসলে নিকের সাথে একটু পার্টিতে যাব। কি বলিস? এত রাতে ফুফিরে জানতে পারলে কি হবে জানিস? আরে দূর, আহান ভাই সবসময় এসবে থাকে, আর এগুলো এখানে স্বাভাবিক। আর কেউ জানতে পারবে না। ভোরের আগেই আমি চলে আসবো। কাউকে বলিস না। বলে রিহি কিছু না বলে সুযোগ না দিয়ে বেরিয়ে গেল। নিহিলা কি করবে ভেবে উঠতে পারছে। কিছু সময় পর মোবাইলে মেসেজ শব্দ দেন ফিরতে সে মোবাইলের দিকে দৃষ্টি দিল। মেসেজটা রিহির নাম্বার থেকে এসেছে। লিখেছে যেন নিহিলা চুপচাপ থাকে। নিহিলের ইচ্ছে করলো রিহিকে এসব থেকে দূরে সরাতে, কিন্তু সে অতিরিক্ত আগ বাড়িয়ে কিছু বলতে গেলে হিতে বিপরীত হবে। মাথা শান্ত রাখার চেষ্টা করলো, কিন্তু এসব সে সহ্য করতে পারছে না।
নিহিলা মায়ের নম্বরে কল দিয়ে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলল। আচ্ছা, ঠিকমতো পড়ছিস তো মা? ঠিকমতো পড়াশোনা করবি, আজ রাখছি, ভালো থাকিস বলে রেহানা বেগম মোবাইল রেখে দিল। রেহানা বেগমের শেষ কথাটা নিহিলার মনে প্রভাব ফেলল। আসলেই কি সে কি ঠিকমতো পড়ছে? সে তো এখানে পড়াশোনা করতে এসেছিল, এসব ভাবনা আর ঘোরাঘুরির জন্য তো আসেনি। সাফাত ভাইয়ের অনুভূতি বলতে পেরেছে ঠিকই, কিন্তু তার পড়াশোনাটাই তো করতে পারছে না। নিহিলা মনে মনে সিদ্ধান্ত নিল, এমন করলে তো চলবে না, তার পড়াশোনা করতে হবে। সকালের নাস্তা সবার সাথে বসে করল নিহিলা। যদিও রাহান বাই ছিল না, তিনি অফিসের কাজে প্রায় এমন বাইরে যান। নাস্তা করে অরিন আহান যে যার রুমে চলে যেতে নিহিলা রিনা আহমেদের দিকে তাকালো। এই একটি মানুষকে আগে রাজি করাতে হবে, যদি উনি রাজি হয় তাহলে নিহিলার কাজ হয়ে যাবে। নিহিলা নাম্বার অটো প্লেটগুলো রিনে কিছু বলবি মা? নীলা হাতে থাকা নাস্তার প্লেটগুলো রাখলো। পুপি, আমি একটা কথা বলবো, রাখবে তো? হ্যাঁ, অবশ্যই রাখবো, বল। নিহিলা তার হাত বাড়িয়ে দিল। আগে কথা দাও। এই যে দিলাম। ফুফি, আমি চাইছি হোস্টেলে উঠে যেতে। সে কি, কেন? কোনো সমস্যা হচ্ছে? আরে না ফুফি, এখন তো ছিনে গেছি, আমি মাঝে মাঝে আসবো। তুমি কিন্তু কথা দিয়েছো, না বলবে না। রিনা আহমেদ রাজি হলেন না। নিহিলা বেশ কিছুক্ষণ বোঝানোর পরে তিনি মুখ ভার করে রাজি হলেন। ঠিক আছে, সবসময় এসে এসে দেখে যাবে আমাকে। রিনা আহমেদের এই একটা কথায় নিহিলা স্বস্তির শ্বাস ফেলল। নিহিলা রিনা আহমেদকে জড়িয়ে ধরল। সে ভাবল, যেভাবে হোক তার কাজ আজ কালের মধ্যে চলে যেতে হবে। অবশেষে সে এসব থেকে দূরে সরবে। সে মন দিয়ে পড়াশোনা করবে আর কারোর প্রতি কোনো অনুভূতি আনবে না। এসব আজে বাজে ভাবনা আর মাথায় আনবে না। বাকি দিনগুলো হোস্টেলেই কাটিয়ে দিবে। দেখতে দেখতে মাঝখানে 3 বছর কেটে গেছে নিহিলার। এই তো আর কয়েকদিন পরেই সে এই জায়গাটা ছেড়ে যাবে। মায়া বসে গেছে, কিভাবে থাকবে সে? কয়েক বছর যেন চোখের পলকেই কেটে গেছে। এই জায়গায় হয়তো তার আর আশা হবে না। শেষবারের মতো নিহিলা সব গোছগাছ করে নিচ্ছে। রিনা আহমেদ অনেকদিন ধরে যেতে বলছেন। সেই হোস্টেলে আসার পর থেকে আর তেমন যাওয়া হয়নি। যদিও নিহিলা কথা দিয়েছিল সে নিয়ম করে ওই বাড়িতে যাবে, কিন্তু কথা অনুযায়ী যাওয়া হয়নি। সে নিজেকে আড়াল করতে চেয়েছিল। রাহান ভাই মাঝে মাঝে অরিনকে নিতে আসতো, কিন্তু নিহিলা আড়ালে লুকিয়ে যেত। এই 3টা বছরে একবারও দেখা হয়নি। বুকের তীক্ষ্ণ ব্যথা অনুভব হয়, তবুও নিহিলা ওই বাড়িতে যায় না। মাঝে মাঝে অরিনের সাথে কল করে খবরাখবর নেয়। মাঝে মাঝে অরিন কথার ফাঁকে রাহান ভাই অফিসের কাজে বাইরে গিয়েছে জানালে তবেই যায়। গিয়ে সেদিনের মধ্যেই চলে আসে। এ নিয়ে রিনা আহমেদের বেজায় রাগ, কিন্তু নিহিলা নিজে বাঁচার জন্যই এত সব। অনুভূতির সূচনা বুঝতে পেরে আড়ালে চলে আসার আয়োজন। সে জানে আদৌ অনুভূতি রয়ে গেছে, তাই তো যাওয়া হয় না। কিন্তু আজকে আর না গিয়ে উপায় নেই। এই তো পরশুই তার ফ্লাইট। নিহিলা নিজেকে পরিপাটি করে বেরিয়ে পড়ল। সে ওই মানুষটার মুখোমুখি হতে চাচ্ছে না, কিন্তু কিছুই করার নেই। অরিন থেকে শুনেছে রাহান ভাইকে বিয়ের জন্য অনেক বলেছে, কিন্তু উনি এড়িয়ে গেছে। নিহিলা কথাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলল। গাড়ি থেকে নেমে বাড়ির সামনে আসতে তার অদ্ভুত শিহরণ বয়ে গেল। এমন না যে এই 3 বছরেই প্রথম সে এসেছে, কিন্তু কেন জানি খারাপ লাগছে। প্রথম দিনের কথা মনে পড়ে যাচ্ছে। এই তো প্রথম যেদিন এই বাড়ির সামনে এসেছিল, ঠিক এমনই অনুভূতি হয়েছিল। ভয় ও স্বস্তিতে ঘেরা এক অনুভূতি ছিল সেদিন। আজকেও তেমন অনুভূতি। সেদিন প্রথম আশা ছিল আর আজ শেষ আশা। নিহিলা চারিদিকে তাকিয়ে বাড়িটিকে একবার পর্যবেক্ষণ করে নিল। সে বাগানের সামনে একটু এগিয়ে গেলে এই তো এই জায়গাটাতে গোলাপের ডাল পড়েছিল। মানুষটা কি যত্ন সহকারে তাকে কাটা থেকে আটকে দিয়েছিল। এসবের কারণেই তো অনুভূতি জন্মে গিয়েছিল। মুহূর্তটা মনে পড়তে নিহিলা নিজেকে সংযত করে নিল। সে বাগান থেকে চোখ ফিরে বাড়ির সদর দরজার দিকে এগিয়ে আসতে দোতলার ব্যালকনিতে চোখ আটকে গেল। মুহূর্তে দুজনে চোখে হয়ে গেল। কতগুলো দিন মাস পরে এই মানুষটার একদম সামনে নিহিলার মনের ভেতরও তোলফাড় হয়ে যাচ্ছে। সে নিজেকে শান্ত করে চোখ নামিয়ে নিল। পা বাড়াতে নিতেই না চাইতো আরেকবার উপরে দৃষ্টি চলে গেল। রাহান ভাই নেই, বোধহয় ভেতরে চলে গেছে। নিহিলা হাসল। ভালোই হয়েছে, বেশি অনুভূতি জন্মাতে দেয়নি, নয়তো এরকম এড়িয়ে চলা, এতদিন পরে দেখা এসব সহ্য করতে কীভাবে। ওই মানুষটার তো তার প্রতি কোনো অনুভূতি নেই, তবে সে কেন আগ বাড়িয়ে এভাবে বোঝা হয়ে থাকবে। নিহিলা না চাইতেও চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে চোখ মুছে বাড়ির কলিং বেল বাজাতে অরিন এসে দরজা খুলে দিল। সে জড়িয়ে ধরে নিহিলাকে ভিতরে নিয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়ার জন্য সবাই বসে পড়ল, কিন্তু রাহান ভাই আসলো না। যদিও বা উনি নিহিলা আসার পরে এক মুহূর্তের জন্য নিচে নামেনি। তা থেকে নিহিলা নিজেকে সরিয়ে রাখতে পারছে। রিনা আহমেদ অরিনকে পাঠালো রাহানকে ডাকতে। বেশ কিছুক্ষণ পর অরিন এসে জানালো ভাইয়া আজ খাবে না।
আহান অরিনের দিকে তাকালো। রিনা আহমেদ এগিয়ে গেলেন। খাবে না মানে? যদি ইচ্ছে হয় তাহলে অল্প করে দিয়ে প্লেটটা রুমে দিয়ে আসতে বলেছে। বলতেই রিনা আহমেদ প্লেট নিয়ে রুমে চলে গেল। নিহিলা ভাবলো, কেন আসলো না মানুষটা? পরিবারের সাথেই তো খেতেও নেই। তাহলে কি মানুষটিও নিহিলাকে এড়িয়ে যেতে চাচ্ছে? কিন্তু উনি কেন এড়িয়ে যাবেন? মানুষটি তো আর নিহিলার মতো অনুভূতি নেই। তাহলে কি এসবের সাথে নিহিলা এতপ্রতভাবে জড়িত? নিহিলা মলিন শ্বাস ফেলল। সে এসব কী ভাবছে? নিজেকে কেন যে কোনো জায়গায় এত মূল্য কেন দিচ্ছে? সে তো এসব কিছুই হতে দেয়নি। নিজের জন্যই নিজে সরে গিয়েছিল। নিহিলা ভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। খাবার খেয়ে অরিন আহান আগেই রুমে চলে গিয়েছিল। তারা আড্ডা দিবে। নিহিলা আগের মতো ছিপতে বেজে নিল। সে বাটিটা নিয়ে উপরে উঠে দ্রুতপদে রুমের দিকে অগ্রসর হতে নিতেই রাহানুর কণ্ঠস্বর পেয়ে থেমে গেল। কেমন আছো? মানুষটির এমন কথায় নিহিলা থমকে গেল। সে পিছু ফিরে তাকাতে পারল না। এই একটা কথায় ভেতরে সব চুরমার হয়ে যাচ্ছে তার। আলহামদুলিল্লাহ। আপনি? উপরে যতই শান্ত দেখাক না কেন, ভেতরে ভেতরে সব উলটপালট হয়ে যাচ্ছে। মনের ভেতরের অবস্থাটা বিপরীত। মানুষকে বুঝতে দেওয়া যাবে না কোনোভাবে। আমি মানুষের পেছনে দেখে কথা বলি না। রাহানের এমন গম্ভীরালি কথায় নিহিলা ফিরে তাকালো। মানুষটার স্বভাব এখনো আগের ন্যায় রয়ে গেছে। নিহিলা এক পলক সামনে থাকা মানুষটির দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেলল। রাহান ট্রাউজারের পকেটে হাত দিয়ে নিজেই পিছু ফিরে গেল। তা দেখে নিহিলা মাথা তুলে তাকালো। কান্না করেছিলে কেন? কই? বলতে নিহিলার বাড়িতে ঢোকার সময়ের কথা মনে পড়ে গেল। কিন্তু মানুষটা তো ভেতরে চলে গিয়েছিল। তবে আমার খেয়াল কিভাবে করলো? তাহলে কি দ্বিতীয়বার আবারও এসেছিল? পালিয়ে গিয়েছিলে? পালাবো কেন? প্রশ্ন আমি করেছি। আসলে আমার পড়া হচ্ছিল না বিদায় হোস্টেলে গিয়েছিলাম। ওখানে পড়াশোনাটা ভালো মতোই হয়েছে। কেন হচ্ছিল না? নিহিলা জবাব দিল না। রুম থেকে নিহিলার উদ্দেশ্যে অরিন আহানের ডাক ভেসে আসতে নিহিলা বাটি নিয়ে পিছু ফিরে গেল। ওরা ডাকছে, আমি যাচ্ছি বলে নিহিলা অগ্রসর হতে নিল। আবার পালিয়ে যাবে? না তো। আপনার এক একটা সময় এক এক অনেক গুরুত্বপূর্ণ রাহান ভাই। আমার মতো ক্ষুদ্র মানবের পেছনে এই সময়টা কেন দিচ্ছেন? কে বলেছে তোমার পেছনে সময় দিচ্ছে? আর ক্ষুদ্র মানবী কেন? তুমি তো বেশ বড় হয়েছ। নিহিলা তাকালো। তাহলে কি মানুষটি একটু হলেও পাল্টিয়েছে? এই তো মজার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু তা ওনার মুখভঙ্গিমার সাথে যাচ্ছে না। নিহিলা তা কি বলবে? থাক, পরে আসে। আগের মতো গম্ভীর ভাবটা চলে আসবে। আমি আসছি বলে নিহিলা দ্রুত পায়ে জায়গা ত্যাগ করলো। নিহিলা পেছনে ফিরে কয়েক পা বাড়াতে রাহান পিছু ফিরল। সে পিছনে থেকে কিছু একটা বলতে গিয়ে নিজেকে থামিয়ে দিল। সে কেন এসব করছে? তার সাথে তো এমন কিছু মানাচ্ছে না। সে রুমে এসে বারান্দায় দোলনাটিতে বসলো। চুপচাপ খোলা আকাশটির দিকে তাকিয়ে রইল। তার সব কিছু পাল্টে যাচ্ছে, কিন্তু কাউকে বোঝাতে পারছে না কেন এসব হচ্ছে। তা সে ভালোভাবেই জানে। এই 3 বছর প্রায় সময় সে অরিনকে নিয়ে আসতো ভার্সিটি থেকে। এরপর নিজেকে সংযত করেছিল, কারণ তার সাথে তো এসব যাচ্ছে না। রাহান চুপচাপ রেলিংয়ের দ্বারে এগিয়ে গেল। ট্রাউজারের পকেটে হাত গুজে দূরে দৃষ্টি দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। নিহিলার কেন জানে খারাপ লাগছে। তার দম বন্ধ লাগছে। এতগুলো দিন তো এজন্যই দূরে সরেছিল। তবে আবারও কেন এসব মনে পড়তে হলো? যতক্ষণ এখানে ছিল বুক ধড়ফড় করছিল। সে বুকে হাত দিয়ে বড় শ্বাস ফেলল। এটাই শেষবার, আর তো আসবে না সেইবারের জন্য। নীলা সব গোছগাছ করে নিল। হোস্টেলের রুমটার প্রতি মায়া জন্মে গেছে। সে সব কিছু ঠিকঠাক করে বাসা থেকে উঠে জানালার দিকে এগিয়ে গেল। শেষবারের মতো জানালার বাইরে দৃষ্টি দিল। সে আলতো করে পর্দাগুলো ছুঁয়ে দিল। এরপর মনকে শক্ত করে পর্দা টেনে দিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। এয়ারপোর্টে রিনা আহমেদরা আসবেন বিদায় দিতে। নিহিলা এয়ারপোর্টে নেমে আশেপাশে তাকাতে অরিন এসে দাঁড়ালো। একে একে আহান আর রিনা আহমেদও এসে দাঁড়ালেন। নিহিলা একটু উকি দিল। তার ভাবনাতে এসেছে কোনো একটা ইমাজিন হোক যে রাহান ভাইও এসেছে। কিন্তু অনেকক্ষণ কথা বলে বুঝতে পারল তিনি আসেননি। তিনি অফিসের কাজে বাইরে গিয়েছেন, আজ ফিরবে। আচ্ছা, উনি যদি নিহিলা চলে গেছে জানে তাহলে কি খারাপ লাগবে? পরক্ষণে নিহিলা নিজের বোকামির জন্য হাসল। ওনার কেন খারাপ লাগবে? নিহিলা সবার সাথে বসে রইল। পাশে অরিন আহান কথা বলছে। নিহিলা চারপাশে তাকালো। শেষবারের মতো জাপান দেখে নিচ্ছে। সে জানে হয়তো আর আশা হবে না। প্রথমবার এখানে পা রাখার স্মৃতিটা মনে পড়ে যাচ্ছে। কি সুন্দর মুহূর্ত, নতুন জায়গা, তার স্বপ্নের জায়গা। আহান নিতে এসেছিল। তারপর রাহান ভাইয়ের প্রথম দেখাতেই ধমক। নিহিলার চোখে একে একে সব বেসে উঠছে। প্রথম সময় কত দ্রুত ফুরায়। দেখতে দেখতে 4 বছর সে কাটিয়ে দিয়েছে। আজ বাড়ি ফেরা ফালা। উপরের মনিটর থেকে শেষবারের মতো আওয়াজ আসলো। বোর্ডিং আওয়াজ শেষ। যাত্রীদেরকে উদ্দেশ্য করে স্পিকার বলছে,
নিহিলা অরিনকে জড়িয়ে নিল। আহান সহ বিদায় দিয়ে সে পা বাড়ালো রিনা আহমেদের কাছে। শুধু একটা বছর কাছে ছিলে, কিছুই তো করতে দিলে না। এই 3 বছর যতক্ষণ ইচ্ছে দেখতে পারতাম চলে আসতিস, কিন্তু এখন তো আর তাও পাবো না। মায়ের মতো আগলে রেখেছ, যা করেছো অনেক বেশি করেছো ফুপি। কৃতজ্ঞতা রইল। রিনা আহমেদ একগাদা আদেশ দিল। তার চোখে গড়িয়ে অশ্রু পড়ছে। ভাবতেও অবাক লাগছে যে এই মেয়েটিকে সে হয়তো আর কাছে পাবে না। নীলা চোখ মুছে পা বাড়ালো রিনা আহমেদের দিকে তাকিয়ে মনে মনে বলল, চিন্তা করো না ফুপি, তোমাকে আমি পরিবারের সাথে মিলাবই। নিহিলা হাঁটতে হাঁটতে পিছু ফিরে তাকালো। এই মানুষগুলো তার দ্বিতীয় পরিবার ছিল। অচেনা দেশের পরিবার। নিহিলা ঝাপসা দৃষ্টিতে তাদের হাত নাড়িয়ে বিদায় দিল। নিহিলাকে যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ দাঁড়িয়ে রইল ওরা। অরিন আহানের মন খারাপ। রিনা আহমেদও চোখ মুছে বসা থেকে উঠে দাঁড়ালেন। এবার ফিরতে হবে। বাসায় শুধু শফিক আহমেদ আছেন। রাহান আজ বাইরে থেকে ফিরবে। ছেলেটাকে কিছু ভালো মন্দ খেতে দিতে হবে। রিনা আহমেদ অরিন আহানকে ডাক দিতে অরিন আহান না করলো। আরেকটু থাকি, নিহিলার ফ্লাইটের প্লেনটা উড়ন্ত দেখি শেষবারের মতো। নীরা আহমেদ বিরক্ত করলো না। তিনিও দাঁড়িয়ে রইলেন। নিহিলা সব কিছু শেষ করে প্লেনে নিজের সিটে গিয়ে বসে পড়ল। ভাগ্য ভালো জানালার পাশে সিট পড়েছে। অন্য সময় হলেও খুশি লাগতো, কিন্তু আজ লাগছে না। আজ যেন ভেতরে ভেতরে রক্তক্ষরণ হচ্ছে। এতদিন একটা আশা ছিল, কিন্তু আজ সেটাও আর নেই। একেবারের জন্য মিলিয়ে গেল। নীলিয়ার হুট করে কান্না চলে আসলো। কান্নার মাঝে হিংসে উঠতেই আশেপাশের মানুষগুলো তার দিকে অদ্ভুত দৃষ্টিতে ফিরে তাকালো। নিহিলার লজ্জা অস্বস্তি ঘিরে ধরতে সে মাথা নিচু করে ফেলল। মানুষগুলো একবার দৃষ্টি দিয়ে তারপর ফিরিয়ে নিয়েছে। নিহিলা জানালার বাইরে দৃষ্টি দিল। ক্ষণে ক্ষণে হিঁচকে উঠছে। সে মুখ চেপে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। জীবন কি অদ্ভুত। 4 বছর আগে যখন এই দেশে আসবে তখন কান্না এসেছিল সেই পরিবারের জন্য, আর এখন কান্না এসেছে এই পরিবারের জন্য। অথচ 4 বছর আগে এই মানুষগুলোর প্রতি কোনো মায়া ছিল না, না ছিল কারোর প্রতিটা। প্লেন ছেড়ে দিছে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। যখনই আকাশে উড়াল দিল তখনই কান্না আর আটকে রাখতে পারল না। কান্নার সাথে সাথে বুক ছিঁড়ে তপ্ত শ্বাস বেরিয়ে এলো। আজ থেকে সব আশা বেরিয়ে গেল, সব শেষ। দ্বিতীয়বারের মতো অনুভূতিটা এই দেশ ছাড়ার সাথে সাথেই বিসর্জন দিল। কিন্তু নিহিলা যদি জানতো, মিদ্রার এই ফিটটা যদি দেখতো, তবে পরিস্থিতি অন্তত ভিন্ন হতো। মুখে হাসি রেখেই যেতে পারত। রাহান দ্রুত দৌড়ে এয়ারপোর্টে এগিয়ে এলো। রিনা আহমেদরা এগিয়ে সামনে আসতেই আহান ডাক দিল, মা, এটা রাহান ব্রো না? আহানের কথা শুনে অরিন আর রিনা আহমেদ দুজনেই তাকালো। হ্যাঁ, রাহান এগিয়ে আসছেন। রিনা আহমেদ একটু এগিয়ে যেতে রাহান এসে দাঁড়ালো। কিরে বাবা? মায়ের কথা শুনে রাহান আশেপাশে তাকালো। শুনলাম নিহিলা চলে যাবে আজ। চলে গিয়েছে তো, এখনই বিদায় দিলাম। ও। রাহান পিছু ফিরে গেল। ব্রো দেখো, নিহিলার ফ্লাইটের প্লেন। রাহানের কথা শুনে রাহান উপরে তাকালো। মাথার উপর খোলা আকাশে প্লেনটি উড়ে যাচ্ছে। রাহান আকাশের দিকে তাকিয়ে রইল। যতক্ষণ পর্যন্ত প্লেনটা চোখের আড়ালে মিলিয়ে যাচ্ছে ততক্ষণ তাকিয়ে রইল। আকাশে প্লেনটা ছোট আকার ধারণ করে মিলিয়ে যেতে রাহানের চোখ ঝাপসা হয়ে এলো। তার জায়গায় অন্য কেউ হলেও হয়তো হাঁটু গেড়ে বসে পড়ত, কিন্তু রাহান নিজেকে শক্ত করল। তার বুঝতে বেশ দেরি হয়ে গেছে সে কেন আগে এই অনুভূতিটার সাথে পরিচিত হয়নি। তাহলে হয়তো আজ পরিস্থিতি অন্যরকম হতো। এইভাবে হারিয়ে ফেলল। অরিন আহান দুজনে ভাইয়ের দিকে তাকালো। তারা বেশ বুঝতে পারলো তাদের ভাইয়ের কষ্ট হচ্ছে, কিন্তু দেখাচ্ছে না। তাদের খারাপ লাগলো। ওদের চোখে দেখে রিনা আহমেদ তাকালেন। তিনি এগিয়ে রাহানের কাঁধে হাত রাখতে রাহানের ধ্যান ফিরে হাসলো। সে পিছু ফিরল। তো এভাবে দৌড়ে এলি? আর বাহির থেকে কখন ফিরলি? এমনি নিতে এলাম। আহান তো আছে ড্রাইভিং করার জন্য। তুই এত জার্নি করে আসতে গেলি কেন? সবে মাত্র বাইরে থেকে এলি। বাসায় বিশ্রাম নিতে এসেছি বলে দুঃখ পাচ্ছ যে? বলে রাহান গাড়ির দিকে এগিয়ে গেল। ড্রাইভিং সিটে বসতে নিতে আহান ডাক দিল, ব্রো, তুমি অন্য সিটে বসো, ড্রাইভ আমি করব। আহানের কথায় রাহান কিছু না বলে সরে গিয়ে ড্রাইভিংয়ের পাশের সিটটাতে বসলো। রাহান জানালার বাইরে দৃষ্টি দিল। তার কিছুই হুট করে ভালো লাগছে না। বুকের ভেতর কোথাও যেন ছিনছিন ব্যথা অনুভব করছে। তার এমন কেন লাগছে? বাবার মুখ থেকে নিহিলা চলে যাচ্ছে শুনে সে কেন দৌড়ে এলো? কেন নিহিলাকে একটি ফলক দেখার জন্য এত জার্নির পরেও আবার এখানে চলে আসলো? তার এমন বাজে অনুভূতি কেন হচ্ছে? তাহলে কি নিহিলা চলে গেছে তাই? কিন্তু তার সাথে নিহিলার কিসের সম্পর্ক? এমন তো না যে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তবে এই অনুভূতির নাম কি? তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করবেন। গল্পটার আর এক পর্বই হবে।
দিব কিনা কমেন্ট করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব